This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক 5 বড় খবরে। কয়লা কাণ্ডে আজ আসানসোল সিবিআই আদালতে চূড়ান্ত চার্জ গঠনের আগে 3বার পিছিয়ে যায়। অভিযুক্তের অসুস্থতা মামলার জটিলতায় পিছিয়ে যায় চার্জ ফ্রেম। সিবিআই এর এই মামলায় 396 জন সাক্ষী, অভিযুক্ত 50 জন। কয়লা কাণ্ডে 1149 পাতার তথ্য প্রমাণ জমা দিয়েছে সিবিআই। Evolved yet unchanged. Merlin, more to life. মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, বোমা রাখার হুমকি বার্তা আসে বিমানবন্দরের সিআইএসএফ দফতরে। গত অক্টোবরে একের পর এক বিমানে হুমকি মেল আসার পর এবার বিমানবন্দরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা। জম্মু কাশ্মীরের কুলগামে বাহিনীর অপারেশন, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি। আগাম খবর পেয়ে কুলগামে অভিযানে বাহিনী। চলতি মাসে গুলির লড়াইয়ে 8 জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যায়। লুকিয়ে থাকা জঙ্গিদের ঘিরেছে সেনা। Evolved yet unchanged. Merlin, more to life. অশান্ত মণিপুর, বাড়তি 2500 আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্র। বাড়তি আধা সেনার অধিকাংশই মোতায়েন জিরিমামে। অশান্তিতে এখনো পর্যন্ত নিখোঁজ 6। কয়েকদিন আগে জিরিমামে মৃত্যু হয় 11 জন জঙ্গির। আগামী সপ্তাহে ফের ভারত চীন মন্ত্রী পর্যায়ের বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ চীনা প্রতিরক্ষা মন্ত্রীর। সেনা প্রত্যাহারের পর প্রথম বৈঠকে বসছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে অস্ত্র ভান্ডারের হদিশ মিলল। বিহারের মুঙ্গেরে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। মুঙ্গেরের তারাপুর এলাকায় বাড়ির নিচের আন্ডারগ্রাউন্ড চেম্বার করে চলতো এই কাজ কারবার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে রয়েছেন সুপ্রিয়, অন্যদিকে রয়েছে সিজার। প্রথমেই আমরা চলে যাব সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আর কি তথ্য উঠে আসছে? চয়নিকা, দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি যে একদিকে কলকাতা পুলিশের এসটিএফ এবং তার পাশাপাশি বিহার এসটিএফ তারা যৌথভাবে বিহারের মুঙ্গেরে তারাপুর এলাকাতে অভিযান চালায়। একটি বাড়িতে মোহাম্মদ মঞ্জির হোসেন নামে ওই ব্যক্তির বাড়ির নিচে যে আন্ডারগ্রাউন্ড চেম্বার ছিল সেখানেই দীর্ঘদিন ধরেই কিন্তু বেআইনে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চলছিল। আর এই তথ্য কলকাতা পুলিশের এসটিএফ ইতিপূর্বে শহর কলকাতাতে বিভিন্ন এই সমস্ত বেআইনি অস্ত্র যারা কারবারিরা যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু মূলত কলকাতা পুলিশের যে তথ্য বা কলকাতা পুলিশের হাতে থাকা যে তথ্য সেই তথ্যের ভিত্তিতেই একেবারে বিহার এসটিএফকে সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে একেবারে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মেলে। এবং সেখান থেকে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে এই কারখানা থেকে 7টি 7mm পিস্তল এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র তৈরির যে সমস্ত যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেই সমস্ত যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। এবং যার বাড়ি অর্থাৎ এই মোহাম্মদ মঞ্জির হোসেন এবং তার এক আত্মীয়, এদের দুজনকে গ্রেপ্তার করেছে। এবং এখানে যেটা সবথেকে চাঞ্চল্যকর যে সকলের নজর এড়ানোর জন্য, অর্থাৎ যে এলাকায় এই বাড়িটি রয়েছে সেখানকার আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তাদের যাতে কোনোভাবে সন্দেহ না হয় সেজন্য একদিকে বাড়ির নিচে অর্থাৎ বাড়ির ওপরের অংশে বসবাস করতে বাড়ির পরিবারের সদস্যরা, আর বাড়ির নিচে একেবারে আন্ডারগ্রাউন্ড একটি চেম্বার তৈরি করা হয়েছিল, সেখানেই এই কারখানা চলতো। এবং যদি কারুর কোনো রকমভাবে সন্দেহ হতো সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের যেটা জানানো হতো যে ফুড প্লেট অর্থাৎ খাবারের যে প্লেট বা পাতা হয় সেই ধরনের একটি ইউনিট রয়েছে বা এই ধরনের পাতা তৈরির কাজ কারবার চালানো হয় এবং যার আড়ালে কিন্তু দিনের পর দিন এই ধরনের এই যে এখানে অস্ত্র ভান্ডারে একটা বিপুল পরিমাণের অস্ত্র ভান্ডারের হদিশ মিলল, স্থানীয় মানুষ কেউ কিছুই জানতেন না, স্থানীয় পুলিশ তাদের কাছেও কোনো খবর আগাম কিছু ছিল না। দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু এই বেআইনি অস্ত্র কারবার চলছিল বা অস্ত্র কারখানা চলছিল, কিন্তু সেভাবে কোনো খবর না থাকার জন্য কিন্তু এর আগে এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়নি। কলকাতা পুলিশের এসটিএফ এর কাছেই কিন্তু প্রথম এই তথ্য এসে পৌঁছয়। এবং সেক্ষেত্রে যেটা তোমাকে বললাম যে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে শহর কলকাতাতে ইতিপূর্বে যে সমস্ত বেআইনি অস্ত্র কারবারিরা পুলিশের হাতে বা কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত এই তথ্য গোয়েন্দাদের হাতে এসে পৌঁছয়। আর সেই তথ্যের ভিত্তিতেই একেবারে কলকাতা পুলিশের এসটিএফ এর একটা বড়
দল তারা বিহার পৌঁছে যায় এবং সেখানকার পুলিশের সহযোগিতা নিয়ে এসটিএফের সহযোগিতা নিয়ে যৌথভাবে এই তারাপুর এলাকাতে মোহাম্মদ মনজির হোসেনের বাড়ি ঘিরে একেবারে অভিযান চালানো হয়। আর সেই অভিযানে কিন্তু একেবারে তোমার কাছে আমরা পরবর্তীতে আবারও ফিরবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো কলকাতা এসটিএফ এবং বিহার এসটিএফ এর অভিযানে বিহারের মুঙ্গেরে অস্ত্র কারখানার হদিশ। দীর্ঘদিন ধরে এই অস্ত্র কারখানা চলতো, অস্ত্রের কারবার চলতো, কিন্তু স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষজন কিচ্ছুটি টের পায়নি। আমরা একবার চলে যাব আমাদের অপর প্রতিনিধি সিজার মন্ডলের কাছে। সিজার, কিছুদিন আগেই আমরা দেখেছি যে শিয়ালদা থেকে 500 মিটার দূরত্বে, শিয়ালদা স্টেশনের 500 মিটার দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আজকে বিহারের মুঙ্গের থেকে আমরা দেখলাম একেবারে একটা বাংকারের খোঁজ পাওয়া গেল যেখান থেকে অস্ত্র সাপ্লাই হতো। এই যে বড় একটা র্যাকেট, কোথাও গিয়ে বারবার বিহার যোগ, তবে কি এ রাজ্যে যত আগ্নেয়াস্ত্র সরবরাহ হচ্ছে সবটাই বিহার থেকে, কি মনে করা হচ্ছে? দেখো, এটা কোনো নতুন তথ্য নয়। বাংলার বুকে যে বেআইনি অস্ত্র, বিশেষ করে স্মল আর্মস, তার একটা বড় অংশই বিহারের মুঙ্গের থেকে আসে, গয়া থেকে আসে। এবং আজকে যে গতকাল রাতে কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহারের এসটিএফ যে অস্ত্র তৈরির যে ইউনিটটাকে বাস্ট করেছে বা সেটা হদিশ পেয়েছে, সেটাও প্রথম নয়। গত 3 বছর ধরে বিহার পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে কলকাতা পুলিশ, তারা কন্টিনিউয়াস প্রসেসে বিহারের বুকে থাকা বা বিহার লাগোয়া ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় এই ধরনের যে অস্ত্র কারখানা বা অস্ত্র তৈরি ইউনিট, সেগুলোকে বাস্ট করছে। এটা নিয়ে 14তম, গত 3 বছরে যদি ধরা যায় তাহলে কলকাতা পুলিশ এবং বিহার পুলিশের যৌথ অভিযানে এই নিয়ে 14তম এই ধরনের অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেল। মূল উদ্দেশ্য একটাই, যে কোথাও সোর্সটাকে বন্ধ করা। কারণ আমরা জানি ট্র্যাডিশনালি মুঙ্গের এবং গয়া তারা বেআইনি অস্ত্র তৈরি করে। তোমার কাছে ফিরবো, তার আগে আমরা একবার সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে রয়েছে আমি চয়নিকা। আবারও সেই মুঙ্গের যোগ, বিহার যোগ এবং সেখানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার। কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার এসটিএফ উভয় পক্ষ মিলে এই আগ্নেয়াস্ত্রের হদিশ পেয়েছে এবং কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধারও করা হয়েছে, কি বলবেন? এসটিএফ কে অসংখ্য ধন্যবাদ জানাই। ইম্পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন বলুন বা সোর্স এনগেজ করুন, যেভাবে বলুন, তারা আজকে এটা ট্রেস আউট করতে পেরেছে। কিন্তু সাইমেলটেনিয়াসলি এটাও চিন্তা করতে হবে, আজকে মুঙ্গের বলুন, বিহার বলুন, তারা এখানে এটা পাঠাবার জন্য সাহসটা কোত্থেকে পাচ্ছে, এটাও তো আমাদের জানা দরকার। আজকে ইলেকশন এখানে এসছে, গতকালকে ইলেকশন এসে, ভাগ্য ভালো কারো মৃত্যু হয়নি, একমাত্র ব্যারাকপুর জোন ছাড়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারা আজকে এত বিশাল পরিমাণ, এবং আপনি দেখবেন এখন সোর্স ইনফরমেশন করে গাছের ফলের মতো বিভিন্ন জায়গায় বেরোবে, কিন্তু তারা সাহসটা পাচ্ছে কি করে, কোন জায়গায় সাহস পাচ্ছে? আপনি আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন যে বিহার থেকে উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, এইভাবে আজকে পাচার হচ্ছে, মুঙ্গের থেকে পাচার হচ্ছে, জামুরিয়া থেকে বিভিন্ন জায়গায় যে সমস্ত নাকি আজকে কল সেন্টার গুলোতে শুরু হচ্ছে, আপনি দেখাতে পারবেন এইরকম ভাবে ব্যাঙের ছাতার মতো চতুর্দিকে? আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এত আর্মস অ্যামুনিশন পুলিশ ধরছে, তাদের কনভিকশনটা কোথায়? যদি কনভিকশন না হয়, পুলিশ তো অক্লান্ত পরিশ্রম করছে। আপনি দেখুন, ইন অ্যাসোসিয়েশন উইথ বিহার পুলিশ তারা যে কাজটা করেছে, এর আগেও আমি দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ধরছে, আপনি দেখবেন তাদের এই যে আপনি শিয়ালদা যে ধরছেন, আপনি দেখুন তো, তার আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার আগে তাকে 2টো কেসে ধরা হয়েছিল, এই রিলিজ ফর্ম জেল কোর্টে আবার শুরু করে দিচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে শুধু পুলিশকে কিন্তু দায়ী করলে হবে না, এই ক্ষেত্রে কিন্তু জুডিশিয়ালির একটা সিদ্ধান্ত নিতে হবে যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট আমূল পরিবর্তন করতে হবে, যে কনভিকশন না করানো পর্যন্ত ওই 30 দিন 25 দিন পরে জামিন ট্রায়ালে শুরু হবে, তাহলে কিন্তু এটাকে আজকে প্রিভেন্ট করা খুব মুশকিল আছে। ধন্যবাদ অরিন্দম বাবু। কথা বলছিলাম অরিন্দম আচার্যের সঙ্গে। আমরা আরো একবার চলে যাব সিজার মন্ডলের কাছে। সিজার, একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট করে অরিন্দম বাবু বলছেন যে শুধুমাত্র এখানে পুলিশকে দোষ দিলে হবে না, কোথাও জুডিশিয়ারি বিষয় একটা থেকে যাচ্ছে, কি বলবে? দেখো, জুডিশিয়ারির বিষয়টা অরিন্দমবাবু বলছেন, তবে এটাও ঠিক যে এটা একটা বড় নেটওয়ার্ক, ট্র্যাডিশনালি এরা কাজ করছে এবং বারবার এগুলো হিট না করলে সেই অস্ত্রের আমদানি বন্ধ করা সম্ভব নয়। অবশ্যই সেখানে কনভিকশন জরুরি, কিন্তু অস্ত্র আইনের মামলায় কনভিকশনের
মানে সর্বোচ্চ সাজার মেয়াদটাও ফাঁসি বা একেবারে যাবজ্জীবন নয় যে একটা কনভিকশন হলেই এই ধরনের ব্যবসা থেমে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও পুলিশ কর্তারা মনে করছেন সোর্স অফ যে আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট সেখানে বারবার হিট করলে সেখানেই কিন্তু একমাত্র এই আমদানি রোখা সম্ভব। কারণ ট্র্যাডিশনালি বিহার এই আর্মস সারা ভারতে সাপ্লাই করে, এটা আজকে থেকে নয়, বহুদিন আগে থেকেই। এবং একটা সময় বিহার পুলিশের একাংশ সরাসরি মদত ছিল, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বদলায় এবং তখন দেখা যায় মুঙ্গের বা গয়ার যারা গানস্মিথ অর্থাৎ যারা বন্দুক তৈরি করে তারা কলকাতা এবং কলকাতার উপকণ্ঠে এই ধরনের প্রোডাকশন ইউনিট তৈরি করা শুরু করে। কিন্তু তারপর বেঙ্গল এসটিএফ এবং কলকাতা এসটিএফ এর বারবার অপারেশনের পরে আবার তারা পাত্তালি গুটিয়ে বিহারে ফিরে গেছে। এটাও কোথাও একটা পজিটিভ লক্ষণ বলে কলকাতা পুলিশের কর্তারা মনে করছেন। না সিজার, এখানে তো একটা প্রশ্ন উঠছে, কিছুক্ষণ আগেই যে কথা অরিন্দম বাবু বলছিলেন যে এই যে বিহার থেকে যেভাবে, বিহারের মুঙ্গের হোক বা বিভিন্ন জায়গা থেকে যেভাবে রাজ্যে অস্ত্র আসছে, অর্থাৎ আমাদের রাজ্যে, এইভাবে কি অন্যান্য রাজ্যেও যাচ্ছে? তা কিন্তু নয়। তাহলে কি বিহার এবং বাংলা এই দুটোর সীমানা যেহেতু খুব কাছাকাছি, তাই সীমানার দিয়ে ঢোকাটা খুব সহজ হচ্ছে এবং সেই নেটওয়ার্ক এই রাজ্যে ছড়িয়ে দিতে সহজ হচ্ছে? দেখো, অবশ্যই মুঙ্গের থেকে অস্ত্র খালি যে বাংলায় আসছে তা নয়, ভারতের বিভিন্ন প্রান্তেই কিন্তু মুঙ্গেরের অস্ত্র পৌঁছয়, অন্তত সেখানকার পুলিশ তাই দাবি করেছে। কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই তারা সীমানা শেয়ার করে এবং সবথেকে বড় কথা, খালি এ রাজ্য নয়, পড়শি দেশ বাংলাদেশেও এই মুঙ্গেরের বেআইনি আগ্নেয়াস্ত্রের একটা বড় বাজার আছে এবং এই যে অস্ত্র ঢোকে তার একটা বড় অংশ কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে পৌঁছয়। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে হোলে আর্টিজান কাফেতে যে বিস্ফোরণ এবং জঙ্গি হানার ঘটনা ঘটেছিল, সেখানেও .22 ক্যালিবারের যে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটাও কিন্তু মুঙ্গের থেকে এসেছিল, আমাদের মালদা সীমানা দিয়ে ঢুকেছিল এবং চাপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে পৌঁছেছিল। অর্থাৎ বাংলাদেশেও একটা অস্ত্রের মার্কেট আছে। ফলে পশ্চিমবঙ্গ সবসময় একটা স্পর্শকাতর একটা করিডর, যে করিডরকে অনেক সময় ব্যবহার করা হয়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভারতেরও বিভিন্ন জায়গায় মুঙ্গেরের অস্ত্র সাপ্লাই হয়, অন্তত পুলিশের দেওয়া তথ্য সেটাই বলছে। ধন্যবাদ সিজার, আমরা তোমার কাছে পরবর্তীতে আবারও ফিরবো। শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের যোগ, এই প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে। কলকাতার এসটিএফ এবং বিহার এসটিএফ এর অভিযানে বিহারের মুঙ্গেরে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। মুঙ্গেরের তারাপুরে বাড়ির গ্রাউন্ড চেম্বার ছিল, খাবারের প্লেট তৈরির আড়ালে অস্ত্রের কারবার চলতো। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, একবার যদি সংক্ষেপে আমাদের দর্শকদের বলো যে কিভাবে, কোথা থেকে পুলিশের কাছে এই খবর এলো যে সেখানে প্লেট তৈরির আড়ালে চলছে একটা অস্ত্রের কারবার? দেখো, এই যে খাবারের প্লেট তৈরির আড়ালে দীর্ঘদিন ধরেই এ ধরনের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট চলছে, আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বেআইনিভাবে চালানো হচ্ছিল, সেই তথ্য কিন্তু প্রথমটাই ছিল না। কিন্তু এই যে মোহাম্মদ মনজির হোসেন, তার বাড়িতে বা তার যে বাড়ির এলাকাতে কোনো একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা রয়েছে, এই ধরনের কিন্তু একটা তথ্য কলকাতা পুলিশের এসটিএফের কাছে ছিল। কিন্তু যে এলাকাতে এই বাড়ি, তারাপুর এলাকায়, সেখানে কিন্তু কলকাতা পুলিশের এসটিএফের পক্ষে সেখানে গিয়ে অভিযান চালানোটা যথেষ্টই সমস্যার ছিল এবং সেই কারণে তারা একেবারে বিহার পুলিশের যে এসটিএফ রয়েছে তাদের সাহায্য নিয়ে যৌথভাবে এই অভিযান চালায়। এবং সেই অভিযানে ইতিমধ্যেই কিন্তু, যেটা আমি তোমাকে আগেও বললাম, যে মোহাম্মদ মনজির হোসেন তার বাড়ির একেবারে নিচে থাকা যে আন্ডারগ্রাউন্ড চেম্বার, সেখান থেকে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছে। বিপুল পরিমাণ তৈরি হওয়া। আপাতত তোমাকে ধন্যবাদ, পরিস্থিতির দিকে নজর রাখো।